আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন, ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে, নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। তুমি কে আমি কে? আমি প্রকাশ্যে নাম ধরে কথা বলবো, কারণ আমি ভয় পাই না। আমি মৃত্যুকে আলিঙ্গন করে এখানে এসেছি। বিএনপি এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি, কিন্তু ফখরুল ইসলাম আলমকে নিজেই বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই। কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে? তার জানা উচিত এবং বোঝা উচিত সে একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষের মুখের জবান তো একরকম থাকবে, এক থাকবে, মুসলিম হোক সে অমুসলিম। সে যখন এক জবান দিয়ে দুই রকম কথা বলে, সে দেশের যে কতটুকু কি করবে সেটা আমাদের জানা হয়ে গেছে। আমরা হাজার কোটি টাকা আপনাদেরকে ভিক্ষা দিব, তারপর আপনারা চাঁদাবাজি বন্ধ করেন। আর চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে, ওই চাঁদাবাজদের হাতে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। কঠিন জবাব পাবেন তো, ছাড় দিবে না, এটা ছাড় দিবে না। ছাড় দিছে শেখ হাসিনাকে। চিন্তা করে দেখেন তো, পতন কখন থেকে শুরু হয়েছিল? রাজাকারের নাতি পুতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? কে বলেছে কে বলেছে? বিএনপিকে হাজার কোটি টাকা ভিক্ষা দেব, তবু আপনারা চাঁদাবাজি বন্ধ করুন। নাহিদ ইসলাম এনসিপি তারুণ্যের দল, বিপ্লবের মূল নেতৃত্ব দানকারী দল, চরমোনাইকে যেভাবে সম্মান করছে, চরমোনাইকে পলিটিক্যালি এবং একটা মার্কাজ হিসেবে যেভাবে রেসপেক্ট করছে, যেভাবে এভালুয়েট করছে, এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা বিএনপির জন্য দুঃসংবাদ। জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জুলাই শহীদ দিবস স্মরণে 16 জুলাই সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হবে। এদিন দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত দেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল সারা দেশে মসজিদ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মারা খাওয়া আর মাইর খাওয়া দুইটা কিন্তু দুই জিনিস। একটা হলো মাইর খাওয়া, আমি কারোর সাথে মারামারি কইরা মাইর খাইলাম অথবা দুইটা দিয়ে আইলাম, আর মাইর খাই আইলে মাইর খাইলাম। মারা খাওয়াটা কি? ওইটা কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাওয়া। হ্যাঁ, ওইটাকে বলে মারা খাওয়া। দেখেন, এই যে চাঁদাবাজি হয়, চাঁদাবাজিটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিল। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিল। কয়েকদিন আগেই আপনারা নিউজটা দেখছেন, ক্লাসিক্যাল ওয়েতে চাঁদাবাজি করছে। এআই দিয়া বেগম খালেদা জিয়ার ভয়েস নকল করছে, ওইটা সে 26 কোটি টাকা চাঁদাবাজি করছে এক ছেলে। এটা ক্লাসিক্যাল ব্যাপার না? এআই দিয়া খালেদা জিয়ার ভয়েস নকল কইরা চাঁদা চাইছে। এখন ঘটনা হয়েছে, দেখেন, যে লোকটা চাঁদা দিল, কয়েকজনে মিলা 26 কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। এই যে কোটি টাকা চাইলেই দেয়া দেয়, আরে ফকিরা হাত বাড়ায় রাখে এই যে সিগন্যালের সামনে, 5টা টাকা দেয় না, আর এআই নকল ভয়েস শুই নাই কোটি টাকা দেয়া দেয়। চিন্তা করতে পারছেন কাদের কাছে এই চাঁদা চাওয়া হয় এবং কেন তারা দেয়? এটা কিন্তু আমরা সবাই বুঝি তো না। আপনি কেন চাঁদা দিবেন, কি কারণে চাঁদা দিবেন? তার মানে আপনি অপকর্ম করতেছেন, অসৎ উপায়ে টাকা কামাইতেছেন। ওই লোকটা জানে, ওই লোকটা যাই নাই আপনার কাছে চাঁদাটা চাইছে, তাই না? এলে আপনি দিবেন কেন? আপনি তো পুলিশকে জানাবেন। কিন্তু এই যে যারা চাইলেই দেয়া দেয়, ফকিরটা 10 টাকা দেয় না, এখানে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা দিয়ে দিতেছে, এরাই হলো আসল ক্রিমিনাল এই দেশের। আর এই ক্রিমিনাল গুলারে টার্গেট কইরা এই চাঁদাবাজি হয়। আর এই চাঁদাবাজির টাকা ভাই অনেক উপর পর্যন্ত যায়, বিশ্বাস করেন, নেতাদের একদম সবাই ভাগ পায়। এই যে পল্টনের মোড়ে, বুঝছেন, যে চাঁদাবাজিটা হইতো রাজমণি সিনেমা হলে ঠিক অপোজিটে 7তলা বিল্ডিং এ, ওইটা উঠতো, উপরের তলায় উঠতো, বস্তা করে টাকা নিয়ে আইতো ভাই, সারা রাত গমতো এখানে। এই টাকা ভাগাভাগি হইতো। হ্যাঁ, এই যে চাঁদপুরের আমাদের সেলিম চেয়ারম্যানকে মাইরা ফেলাইলো, আহারে, ওই যে শান্ত হিরো হইতে আসছিল, ওই শান্তকেও মাইরা ফেলাইছে, ওই বালুর ব্যবসা কেন্দ্র করে। ওই বালুর ব্যবসা, ওই চাঁদপুরের ওই বালু মহলের টাকা, বুঝছেন, এখানকার মন্ত্রীর ঘরে যাইতো, সকালবেলা দিয়ে আসতো তো। হ্যাঁ, এই সেলিম সাহেব নিজে দিয়ে আসতো। যাই হোক, এবার আসল কথায় আসি। আসল কথাটা কি জানেন? এই যে রাজাকার, এই রাজাকার স্লোগানটা ভাল লাগলো না। এই স্লোগান তো আপনারা শেখ হাসিনার কাছ থেকে ধার আনলেন, নতুন কি দিলেন?
নতুন কিছু দিতে পারলেন না। উনি এই রাজাকার বলাতে ইনারা বলছিলেন আমরা রাজাকার, আয় আয় সামনে আয়, আমি রাজাকার বলছে না, স্লোগান দিছে না। তার মানে কি ওইটা তো বইলা শেখ হাসিনা দিল্লি চলে গেল, আপনারা ওই দিল্লি থেকে আবার ওইটা হায়ার করে নিয়ে আসলেন কেন? ওই একই স্লোগান, রাজাকার রাজাকার। রাজাকারদের আপনারা পিন্ডিতে পাঠাই দিবেন, পিন্ডি, ওই পাকিস্তান পিন্ডি, রাওয়ালপিন্ডি। হ্যাঁ, কিন্তু পাকিস্তানের রাজধানী তো রাওয়ালপিন্ডি না, ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, পিন্ডি তো রাওয়ালপিন্ডি। ওই যে মনে করেন যে আমাদের চিটাগাং, ওরকম একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি, ওই রাওয়ালপিন্ডিতে রাজাকারদের পাঠাই দিবে। এখন ভাই একটা নতুন ব্যবসা করতে হবে। কারো যদি টাকা পয়সা থাকে বিরাট বড় একটা জাহাজ কিনেন টাইটানিকের মতো, কারণ কি প্লেনে কইরা এত রাজাকার পাঠাইবেন কেমনে? ওই জাহাজে করে পাঠাইতে হবে, তো ভালো ব্যবসা হবে। কারণ দেশের অর্ধেক লোককেই তো চলে যেতে হবে, যাদের দাড়ি টুপি আছে সবই তো রাজাকার। হায় হায় হায়, 54 বছর যাবত রাজাকার মারতে 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 এখনো মারা শেষ হয় নাই, এখনো রয়ে গেছে। তো রাজাকারকে শেষ করতে হবে। এই স্লোগানটা খাইলো না, ভাল লাগে নাই, এগুলো হলো মারা খাওয়ার বুদ্ধি। হ্যাঁ দেখেন এই 19 তারিখে এটা জবাব পাবেন, কঠিন জবাব পাবেন। তো ছাড় দিবে না, এটা ছাড় দিবে না। ছাড় দিছে শেখ হাসিনাকে। চিন্তা করে দেখেন তো পতন কখন থেকে শুরু হয়েছিল? রাজাকারের নাতি পুতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আবার ওই স্লোগান সামনে চলে আসবে। তো আমি জানি না আপনাদের মধ্যে কি মেধাবী কেউ নাই, নতুন নতুন স্লোগান বাইর করেন। শেখ হাসিনা স্লোগান দিয়া কিচ্ছু করতে পারবেন না। শেখ হাসিনার মতো ক্ষমতাবান প্রধানমন্ত্রী পৃথিবীতে ভাই আর দুইটা খুঁজে পাবেন না। সেই শেখ হাসিনাই তো টিকলো না, কাদের কাছে টিকলো না? ওটা শেখ হাসিনা উনি নিজে বইলা দিছে তো, যে জামাত শিবির, হ্যাঁ ছাত্র শিবির আর জামাত এরাই হলো মেইন আমাকে তাড়াইছে এই দেশ থেকে। জামাত ছাত্র শিবির এই কথাটা উচ্চারণ করছে না, তার মানে কি উনি এই রাজাকারের নাতি পুতির কাছে মারা খায়া দিল্লি চলে গেছে। কিছু করার নাই ভাই, এই জেনারেশন তো এরকমই ভাই। এই জেনারেশন কখন কোন দিকে ছুটে ঠিক বলা যায় না ভাই। ওদের মন বুঝে চলতে হবে। আমাদের বয়স্কদের মুরব্বীদের উচিত তাদেরকে নিয়ে নতুন চিন্তা ভাবনা করা। ওই শেখ হাসিনার মতো পুরনো একটা কথা, ষড়যন্ত্র হচ্ছে মাঠে, ষড়যন্ত্র করতেছে ওই যে জামাত শিবির ছাত্র শিবির, ওরা হলো গিয়া জঙ্গি, ওরাই স্বাধীনতা বিরোধী। এই যে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতি কইরা দেখেন কোথায় চলে গেছে। আপনারা আবার ওই রাজনীতি করবেন। কি কারণে রাজাকার বললেন এই সময়টা এসে? কে রাজাকার ভাই? আর রাজাকার যদি বলে থাকেন, এই রাজাকাররাই তো এই যে দ্বিতীয় স্বাধীনতা এনে দিছে। আমরা তো গোলাম ছিলাম ভাই, হ্যাঁ পার্শ্ববর্তী দেশের গোলাম ছিলাম। আমাদেরকে বানায় নিছিল কাস্টমার, 18 কোটি মানুষ কাস্টমার, আর ওরা এখানে দোকান খুলে বসছিল, ওই দোকানের কাস্টমার ছিলাম আমরা। 5ই আগস্টে আমরা ওই দাসত্বের জিনিসটা তো ছিঁড়া ফেলাইছি ভাই। এইটা কেউ জোড়া দিতে পারবেন না, যতই ঝালাই করার চেষ্টা করেন না জোড়া লাগবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যা বলার বইলা দিছে, উনি তো প্রথম চোখে চোখ রেখা ওদের সঙ্গে কথা বইলা বুঝাই দিছে। কারণ উনি জানে, এবং আমরাও বুঝতে পারছি এখন, যে আমরা 54 বছর দাস ছিলাম, 54 বছর আমরা গোলাম ছিলাম ভাই। এই গোলামির জিঞ্জির তো ছিঁড়ছি। কেন ছিলাম? একটা নতুন বাংলাদেশের জন্য, একটা নতুন বাংলাদেশ গড়ার জন্যই তো ভাই এই জুলাইতে রক্ত দিল ছাত্র জনতা। এই দেশের মানুষ শহীদ হলো কেন ভাই? এটা নতুন বাংলাদেশের জন্য তো, তাই না? এই যে 24,000 পঙ্গু হয়েছে কেন? আহত হইয়া ঘরে বসে আছে, চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে কেন? একটা নতুন বাংলাদেশের জন্য। আবার কোন স্বৈরা শাসক আসবে, সেটা কি চায়? কেউ চায় না। তার মানে কি দেশের মঙ্গল হবে কিভাবে, দেশটা ভালোর দিকে যাবে কিভাবে, সেই দিকে আসেন। এই যে আপনারা বারবার বলেন নির্বাচনের মাধ্যমে সরকার আসার সঙ্গে সঙ্গে এইসব হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে। এইটা কোনো যুক্তি হইলো? এখন বন্ধ হয় না কেন? তার মানে কি আপনারা এখন বন্ধ করতেছেন না এই জন্য যে ফেলুর দেখাইতে চাচ্ছেন ডক্টর ইউনূস স্যারকে, যে উনি ফেলুর, উনি নির্বাচন দিচ্ছে না তাড়াতাড়ি, যেন তাড়াতাড়ি নির্বাচন দিয়া দেয়। উনাকে ফেল দেখাইতে হবে বললেন কি এগুলা? নাহলে আপনারাই বলতেছেন যে নির্বাচিত সরকার আসলে সবকিছু ভালো হয়ে যাবে। মনে করেন না আপনারা চেয়ারই বসে আছেন, একটু ভালো করে আমাদেরকে দেখান। আমরা তো ভালোটা দেখতে চাই, আমাদের তো মাইন্ড চেঞ্জ হইতে হবে। গত 10 বছর তো আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম মন মানসিকতা হয়ে গেছে। তো ভাই আপনারা বুঝতেছেন না? আপনারা ওই আগের জামানায় পড়ে আছেন, ওই যে শেখ হাসিনা যা বলতো তাই বলবেন, এখনো রাজাকার বলবেন, বিপক্ষে আর পক্ষে এই রাজনীতি করবেন। করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ওই অ্যাঙ্গেলে যায় কোনো উপকার পাবেন না, কোনো সফলতা পাবেন না। দেখেন দিন শেষে মারা খাওয়া যাবেন। হ্যাঁ মারা খাওয়া আবার ভালগার অর্থে নিয়েন না, ওইটাই মাইর খাওয়ার মতো আর কি। মাইর খাওয়ার বড়টা মারা খাওয়া। ওই মারা খাওয়ার দরকার নাই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। এই রাজনীতি এই দেশে চলবে না, চালাইতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আমি, চালাইতে পারবেন না। ওই যে বিদেশে তকমা লাগাইবেন এরা জঙ্গি, কাজ হবে না জানেন। এই যে শেখ হাসিনার বুলিটা আবার আপনারা বললেন, এতে কি আপনাদের কোনো লাভ হলো? মানুষ তো বুঝা নিল, হায় হায় এরা দেখি আওয়ামী লীগের সুরে কথা বলে, আওয়ামী লীগের ভাষায় কথা বলে। এই যে আসতেছে 19 তারিখ জামাত ইসলাম যখন আসবে, এই জবাবটা তো আপনাদেরকে দিবে। তারপরে কারা আসতেছে? 3 তারিখে নাহিদ ইসলাম এনসিপি নিয়ে আসতেছে, শহীদ মিনারে ডাকছে। দেখতে পাবেন সেদিন কি বলে। আপনারা মনে করছেন এই জুলাই সনদপত্র ঘোষণা দেওয়ার পর এটার নিচে দস্তখত করবে এই মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পু সাহেব? এইটা কি ভাবছেন আপনারা? ওই জুলাই সনদপত্রের মধ্যে উনার দস্তখত নিবে এরকম কিছু ভাবেন না? এরকম কিছু ভাইবেন না। 3 তারিখে আপনারা টের পাবেন, 3 তারিখে আপনারা বুঝতে পারবেন
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশটাকে কতখানি আগায় নিয়ে গেছে নাকি পিছিয়ে নিয়ে গেছে 3 তারিখে আপনারা বুঝতে পারবেন। অলরেডি হাইকোর্ট থেকে বলছে যে কেন আপনি আবু সাইদ সহকারে যত শহীদ হয়েছে 24-এ, এই 24-এর শহীদদেরকে জাতীয় শহীদ কেন ঘোষণা দেওয়া হবে না, এটা কিন্তু হাইকোর্ট থেকে জানতে চাওয়া হয়েছে। এবং আরো জানতে চাওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সংস্কারের মাস্টার, উনি কেন সংস্কারের ঘোষণা দিতে দেরি করতেছে। চিন্তা করেন, সব দিক থেকে চাপ চাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কোথায় আছেন? চুপচাপ, একদম চুপচাপ। আগের সরকারের মতো ওই যে বারবার ক্যামেরার সামনে আসবে, প্রতিদিনই তো ওই যে আমাদের আগের সরকার ক্যামেরার সামনে আসতো এবং ওনার মন্ত্রীরা ক্যামেরার সামনে আসতো। যতগুলো চ্যানেল আসছিল ভাই, সমস্ত ক্যামেরা সারা দিন ঘুরে বেড়াইতো শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পিছনে আর তার দল বলের পিছনে। এইটাই ছিল নিয়ম। এখন ওই নিয়ম তো নাই, উনি তো আর ক্যামেরার সামনে আসে না। রহস্যময় পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, একদম চিন্তামুক্ত থাকেন ভাই ব্রাদার, সঠিক পথে যাচ্ছি আমরা। আগস্টের 3 তারিখে সব কিছু ক্লিয়ার দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন। বিচার তো শুরু হয়ে গেছে ভাই, খুব দ্রুত বেগে। রাজ সাক্ষী হয়েছে কেন বুঝেন না? ওই যে খুলনার খুনি শিকদারের কথা মনে আছে? ওরে তাড়াতাড়ি ঝুলাইতে পারছিল কেন? কারণ ওর ডাইন হাতি রাজ সাক্ষী হয়ে গেছিল। এখন রাজ সাক্ষী চলে আসছে। কোথায় কখন কি সিটিং হয়েছে, কি বলছে, প্রমাণ সহকারে A to Z সব বইলা দিবে। কারা কারা জড়িত, কোনো কিছুই বাদ থাকবে না। এই বিচারও আপনারা দেখতে পাবেন। সুন্দর একটা নির্বাচনও পাবেন। এই নির্বাচনে ভোট তারাই পাবে যারা জনগণের মন জয় করতে পারবে। ওই যে ক্ষমতা বলে গায়ের জোরে ভোট বাক্সের দিকে হাত বাড়াবেন, তাহলে মনে রাখেন জামাতে আমির সাহেব বলছিল ওই ভোটের বাক্সের দিকে যে হাত বাড়াবে ওর হাত অবশ করে দেওয়া হবে। একটু ভিডিও থেকে একটু বক্তব্য শোনাবো মুফতি রেজাউল করিম আবরারের। মুফতি রেজাউল করিম আবরার চরমোনাইয়ের অন্যতম ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অন্যতম নেতা। তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল কিছুদিন আগে গত মাসের 28 তারিখে বিশাল চরমোনাইয়ের জনসমাবেশে আমরা ঢাকায় দেখতে পেয়েছিলাম মুফতি রেজাউল করিম আবরারই পরিচালনা করছেন। সেই মুফতি রেজাউল করিম আবরার একটি চরম বা একটি কঠিন কথা বিএনপির দিকে ছুড়ে দিয়েছেন যে বিএনপিকে 1000 কোটি টাকা ভিক্ষা দেব, তারপরও আপনারা চাঁদাবাজি বন্ধ করুন। আমরা একটু মুফতি রেজাউল করিমের মুখ থেকে কথাটা শুনবো এখন। চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে, ওই চাঁদাবাজদের হাতে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। ওই চাঁদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না। আমরা বলবো আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, রাষ্ট্র সংস্কার পরে করবেন, রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন। যারা আছে এই বাংলাদেশে তাদের জায়গা হবে না। শেখ হাসিনা যে পথে পালিয়েছেন চাঁদাবাজদেরকে আমরা সেই পথে পালাতে বাধ্য করবো। সত্য পাগল হয়ে ভাদ্র মাস। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন মুফতি রেজাউল করিম আবরারের মুখ থেকে কথাটা। মুফতি রেজাউল করিম আবরার খুব হুঙ্কার দিয়ে কথাটা গতকাল বলেছেন যে চাঁদাবাজি করা দরকার নাই, প্রয়োজনে আমরা ভিক্ষা দেবো আপনাদেরকে 1000 কোটি টাকা। এবং ওনার ওই বক্তব্য সেটাও বলেছেন যে চরমোনাইয়ের এই বিশাল সমাবেশে 1 টাকা চাঁদাবাজি আমরা কোনো ব্যবসায়ীর কাছ থেকে করি নাই, 1 টাকা চাঁদাবাজি কারো কাছ থেকে আমাদের করতে হয় নাই। তাহলে আপনাদের কেন চাঁদাবাজি করে দল চালাতে হবে? আপনাদের চাঁদাবাজি করার কারণে আজকে বাংলাদেশ যে বিভক্ত হচ্ছে, বাংলাদেশের মানুষের ভিতরে যে ভয়ের আতঙ্ক তৈরি হয়েছে, ব্যবসায়ীরা যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে না, তার জন্য উনি কঠিন আকারে প্রতিবাদ করেছেন। আমি আরেকটু উনার কাছ থেকে কথা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু বাংলাদেশের চাঁদাবাজরা দেখতেছি আমরা এখন 12 মাসই পাগল থাকে। 12 মাস পূর্ণ হওয়ার আগে আমরা আগে দেখেছিলাম বাংলাদেশের ধর্ষণের সেঞ্চুরি হয়েছিল, এখন আমরা দেখছি 11 মাস শেষে 12 মাস পার হয় নাই, খুনের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পথে। প্রশ্ন হলো যারা 11 মাসে নিজেদের 150-এর অধিক কর্মীকে খুন করতে পারে, যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে, ওই চাঁদাবাজদের হাতে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে মুফতি রেজাউল করিম যে উদাহরণগুলা টেনেছেন যে আগে দর্শনের সেঞ্চুরি হয়েছে, এবার হচ্ছে খুনের সেঞ্চুরি, তাও ডাবল সেঞ্চুরি, যেটা 200 হলে ডাবল সেঞ্চুরি। এর আগে 100 দর্শনের সেঞ্চুরি করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতা, যে নাকি পরবর্তীতে ইতালিতে এসে সে মারা গিয়েছে যে কোনো তার একটি রোগের মাধ্যমে। এই রোগটি কি রোগ হতে পারে সেটা আল্লাহই ভালো জানে, যেহেতু আমি সেখানে তাকে সরাসরি দেখি নাই, কিন্তু আমি জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে সেই ছাত্রলীগ নেতা পরবর্তীতে ইতালিতে চলে এসেছিলেন এবং সেখানে সে তরুণ বয়সে, ইয়াং বয়সী, মধ্যবয়সী সে মারা গিয়েছেন। প্রিয় দর্শক, আজকে রেজাউল করিম যে কথাটা বলেছেন, যে রেজাউল করিম আবরার যে কথাটা বলেছেন যে আপনারা করছেন মানে খুনের ডাবল সেঞ্চুরি, এর আগে তারা করেছিল দর্শনের সেঞ্চুরি। তাদেরকে এই ধরনের খুন এবং এই ধরনের চাঁদাবাজদেরকে বাংলার মাটিতে আমরা স্থান দিব না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।